প্রেপ উইথ মি। দেখো, তোমরা প্রচুর ভিডিও আমার পাচ্ছ অলরেডি রিগার্ডিং ফ্রি মক ইন্টারভিউ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বড় এন্থু নিয়ে আসে আরও ফার্দার বেটার কন্টেন্ট বানানোর জন্য। সো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিও দেখতে থাকো। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। গুড মর্নিং স্যার। আমার নাম সোনালী চৌধুরী। আমার বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের শিলিগুড়িতে। আমি ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুর থেকে বিটেক পাস করেছি 2015-এ। আর এমটেক করেছি নিফট থেকে 2019-এ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। এখন আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছি। আচ্ছা, এর মাঝে কোনো কিছু করনি, মানে কোনো রকম না প্র্যাকটিক্যাল স্যার, এক্সপিরিয়েন্স? না না। আচ্ছা, তাহলে 2015-তে বলছো বিটেক করেছো, হ্যাঁ স্যার। আর এমটেক শেষ হয়েছে তোমার? 2019-এ, 2017 থেকে 2019। আচ্ছা, এমটেকের বিষয় কি ছিল? এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এটা কোথা থেকে করেছো? এটা আমি নিফট রাঁচি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফাউন্ড্রি অ্যান্ড ফোর্জ টেকনোলজি, রাঁচির থেকে। আচ্ছা, ওকে। তো তোমার মানে ফিউচার থিঙ্কিং কি? তুমি যখন এত কিছু করনি এবং প্রায় বিগত 5 বছর ধরে তুমি ধরো প্রিপারেশনে রয়েছো, তো তোমার থিঙ্কিং কি, ফিউচার থিঙ্কিং কি তোমার? তুমি কিভাবে এক্সপ্লোর করছো? স্যার আমি এখন তো গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছি, এই যেই পরীক্ষাটার। তারপর এটা পেলে তো আমি মানে এক্সামটা দেওয়ার পরে আমি প্রায় দেখি কোনো অন্য কোনো জব ট্রাই করব আরো। আচ্ছা, তো তোমার চয়েস কি কি রেখেছো? স্যার ফার্স্ট চয়েস পিডব্লিউডি, তারপর ইরিগেশন, তারপর পিএইচই। আচ্ছা, তো কেন পিডাব্লিউডি কেন? স্যার পিডব্লিউডি তে ভ্যারাইটি অফ ওয়ার্ক আছে, মানে অনেক রকমের কাজ করা যায় সেই জন্য। কেন অন্য জায়গাতে ভ্যারাইটি অফ ওয়ার্ক নেই? স্যার আছে, তাও পিডব্লিউডি তে একটু বেশি। কিরকম একটু আমাকে বোঝাও। আহ, স্যার রোডস এর কাজ আছে, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আছে। আহ, তো অনেকগুলো সাবজেক্টের অ্যাপ্লিকেশন আছে পিডব্লিউডি তে। তো রোডস আর বিল্ডিং এর কাজ তো তুমি এমইডি তে যেও দেখতে পাবে, পঞ্চায়েতেও যেও দেখতে পাবে, মানে ব্যাকওয়ার্ড ক্লাসের ডেভেলপমেন্টেও দেখতে পাবে, সুন্দরবন অ্যাফেয়ার্সেও পাবে, সব জায়গাতেই পাবে। হ্যাঁ স্যার, কিন্তু বড় বড় প্রজেক্ট গুলো পিডব্লিউডি তেই দেখা যায়। আর আগের থেকে ইচ্ছে ছিল পিডব্লিউডি তে জয়েন করব। তো তোমার বড় বড় প্রজেক্টে যে তোমার লাভ কি হবে? তোমার কাছে তো এক্সপিরিয়েন্স নেই, তো তুমি হ্যাঁ কিভাবে বড় বড় প্রজেক্টগুলোতে যেয়ে পরে হেল্প করবে? স্যার, আমার থিওরিটিক্যাল নলেজ তো আছে। তো আমি একটু ট্রেনিং পেলে আমি আহ, আমার মনে হয় আমি ঠিকঠাক কাজ করতে পারবো। তারপরে তোমার এনভায়রনমেন্টের উপরে এমটেক আছে, তুমি তো আমার মনে হয় পিএইচই তে গেলে বেটার কাজ করতে পারবে, বা এমইডি তে গেলে বেটার কাজ করতে পারবে। হ্যাঁ স্যার, কিন্তু এর মানে আমি তো সিভিল নিয়েও পড়েছি বিটেকে। তো পিএইচডি তেও করতে পারবো কাজ, তেমন কি মানে ইয়ে জাস্ট প্রেফারেন্স আমি দিয়েছি যে হ্যাঁ, ওই পিডব্লিউডি জাস্ট ইরিগেশন। প্রেফারেন্সটাই তো জানতে চাইছি তোমার কাছে, যে কেন। আমি তো ওটাই জানতে চাইছি। তুমি যে কোনো ডিপার্টমেন্টে যেই কাজ করতে পারবে, তোমার যা কোয়ালিফিকেশন রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে। প্রশ্নটা মনে হচ্ছে তোমার কাছে আমার কথাটা মনে হয় ক্লিয়ার হয়নি, নাকি? আমার স্যার প্রশ্নটা এটাই ছিল যে তুমি পিডাব্লিউডি কেন চুজ করলে, যেখানে তুমি যে কোনো ডিপার্টমেন্টে যেই তুমি কাজ করতে পারো। স্যার পিডব্লিউডি আমি মানে আগের থেকেই ভালো লাগে, সেই জন্য আমি বিটেকেও সিভিল ইঞ্জিনিয়ারিংটা নিয়েছি তোমার কি পিডব্লিউডি দেখে। তোমার কি পিডাব্লিউডিতে
প্রিভিয়াস কাজ করার বা অন্য কেউ তোমার বাড়ির কাজ করে এরকম কোনো কিছু কি আছে, এরকম ব্যাকগ্রাউন্ড না রয়েছে? স্যার, না, না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। পিডব্লিউডি ইরিগেশন, দেন হচ্ছে তুমি পিএইচই চুজ করেছো, পেয়েছি। ঠিক আছে। এনভায়রনমেন্টের উপরে তোমার এমটেক রয়েছে। উম, ঠিক আছে, ঠিক আছে। আর তোমার বাড়ি কোথায় বললে? স্যার শিলিগুড়িতে, সিটি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে শিলিগুড়ি। শিলিগুড়ি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে বলো, এই যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, জানো তো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট হয়, হ্যাঁ এই স্যার। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের প্রসেসগুলো পরপর একটু বলো তো। কালেকশন স্যার থেকে বলবে, হ্যাঁ? ওয়েস্ট ওয়াটার, প্রথম তো স্যার ওয়েস্ট ওয়াটার আমরা বাড়ির থেকে নিয়ে যাই ল্যাটারাল ড্রেনস এর থ্রুতে। তারপর তারপর গিয়ে এক জায়গায় জমা হয়। আহ, তারপর আমরা স্ক্রিনিং করি, কোর্স স্ক্রিন। তারপর আহ, উম, আমরা কোর্স পার্টিকেল সেডিমেন্টেশন করাই। তারপর ফাইন পার্টিকেল সেডিমেন্টেশনের জন্য ডিট্রাস ট্যাঙ্কস ইউজ করি। তারপর স্কিমিং ট্যাঙ্ক, গ্রিজি ম্যাটার গুলোকে রিমুভ করার জন্য। তারপর আম, আমরা আবার সেডিমেন্টেশন অফ সাসপেন্ডেড সলিডস কে সেডিমেন্টেশন করাই। তারপর সেকেন্ডারি ট্রিটমেন্ট ইউনিটে নিয়ে যাই। সেকেন্ডারি ট্রিটমেন্ট ইউনিট অ্যাক্টিভ, যেমন ট্রিকলিং ফিল্টার বা অ্যাক্টিভেটেড স্লাজ। তারপর আমরা আবার সেডিমেন্ট ট্রিটেড ওয়াটার গুলো আবার আমরা সেকেন্ডারি সেডিমেন্টেশনে সেডিমেন্ট করাই। তারপর ডিসইনফেকশন যদি দরকার হয়, ডিসইনফেকশন করে আমরা ওটাকে ওই ওয়াটারকে আমরা কোনো মানে রিভার বা ওয়াটার বডিতে ডিসপোজ করে দিই। কি কি দেখে পরে রিভার বা ওয়াটার বডিতে ডিসপোজ করতে পারি বা জানো? ওয়াটারটা লাস্টে যখন সমস্ত কিছু ট্রিটমেন্ট করে নিলাম, তারপরে আমি ওটার কি দেখবো, কোন জিনিসটা দেখবো, তারপরে সেটা রিভারে ফেলবো, কোন প্যারামিটারটা বা কোন টার্মটা দেখবো? স্যার বিওডি, বিওডি দেখবো? বিও হ্যাঁ স্যার বিওডি। তারপর তো বিওডি কত দেখবো? সাসপেন্ডেড, স্যার বিওডি লেস দেন 20 mg/লিটার। বিওডি 20 mg/লিটারের কম হলে পরে আমরা সেটাকে স্ট্রিমে ছাড়তে পারবো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ডাইলুশন ফ্যাক্টর বলতে কি বোঝো বলো তো? স্যার একটা ওয়েস্ট ওয়াটারকে, ওয়েস্ট ওয়াটারের সাথে যখন আমরা ক্লিন ওয়াটার আমরা ইউজ করছি, কতটা ক্লিন ওয়াটার ইউজ করছি, ওটাকে বলছে ডাইলুশন ফ্যাক্টর। টোটাল ওয়াটার বাই ওয়েস্ট ওয়াটার, টোটাল ওয়াটার বাই ওয়েস্ট ওয়াটার। মানে ওয়েস্ট ওয়াটার প্লাস ক্লিন ওয়াটার বাই ওয়েস্ট ওয়াটার। আচ্ছা, তো ডাইলুশন ফ্যাক্টর কত থাকতে হয় যখন আমি নদীতে ছাড়বো? স্যার ডাইলুশন ফ্যাক্টর মোর দেন 500 হলে তো খুবই ভালো। আহ, তার তার নিচে হলে আমরা ট্রিট করে তারপর নদীতে আচ্ছা, নদীতে আমরা ডিসপোজ একটা করি। নদীর জলে কত ইয়ে থাকে বলতো, ডিজলভ অক্সিজেন থাকে? স্যার স্যাচুরেশন অক্সিজেন 9.2 mg/লিটার, হুম, 9 ppm। তো তার চেয়ে একটু কমই থাকে জেনারেলি। আচ্ছা। আচ্ছা, স্লাজ ভলিউম ইন্ডেক্স বলতে কি বোঝো বলো তো? স্যার একটা 1 গ্রাম অফ স্লাজ কত ভলিউম, কত ভলিউম নিচ্ছে, আহ, মানে 1 ভলিউম অফ স্লাজ কত ভলিউম ইন ml অকুপাই করছে, সেটাকে আমরা বলছি স্লাজ ভলিউম ইন্ডেক্স। আচ্ছা, ইন্ডিয়াতে জেনারেলি কত হয়ে থাকে জানো? স্যার আমি পড়েছি 50 to 150 mg/লিটার হলে তাহলে ভালো। আচ্ছা,
আচ্ছা, তুমি তো পিডাব্লিউডিতে যাবে, রোডসেরও কাজ দেখবে, বিল্ডিং এরও কাজ দেখবে। তো তুমি আমাকে বলো যে কোথায় আমরা সালফার রেজিস্টিং সিমেন্ট ইউজ করব আর কোথায় করব না। স্যার যেখানে গ্রাউন্ড ওয়াটারের সাথে মানে গ্রাউন্ড ওয়াটারের গ্রাউন্ডে সালফার বেশি আছে বা সালফার এফেক্ট করবে স্ট্রাকচারকে, তখন আমরা সালফার রেজিস্টিং সিমেন্ট ইউজ করব। আর কোথায় করব না? স্যার এটা আমি জানি না। জানো না? আচ্ছা, হাইড্রোফোবিক বুঝতে সিমেন্ট পারছি বলতে না, কি বোঝো? পড়েছি। স্যার ওয়াটারের সাথে মানে ওয়াটারের সাথে খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে না, বা ওয়াটারকে কি বলছো? তাহলে একটা সিমেন্ট আমি ইউজ করব যেটা ওয়াটারের সাথে রিয়েক্ট করবে না, তাহলে আমি না, তার হাইড্রেশন পাবো কি করে? আমি ঠিক বলতে পারছি না এটা। তাহলে তোমাকে তো পিডাব্লিউডি তে বিল্ডিং এ পাঠালাম, হাইড্রোফোবিক সিমেন্ট কেন ইউজ করবো তুমি তো বলতে না পারলে তো মুশকিল। স্যার পড়েছি, এখন রিকল করতে পারছি না। আচ্ছা, কংক্রিটের জেনারেলি ফাইনাল সেটিং টাইম কত হয় বলো তো? 10 hours। এটা কি মিনিমাম না ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম 10 আওয়ার্স। তাহলে পরে হ্যাঁ। আমাদের যে সাইড খুলতে বলে, জানো তো, যে শাটারিং যে খুলতে বলে বা স্ট্রিপিং টাইম থাকে, সেটা কি করে ওই আচ্ছা, আগে তুমি সেটা আমাকে বলো যে ওই কলম বা আমাদের জেনারেলি ভার্টিক্যাল সারফেস খুলতে গেলে কত টাইম দেওয়া হয় জানো, স্ট্রিপিং স্যার টাইমটা? 24 hours। শুধু 24 আওয়ার্স? 1 to 2 days এর ভিতরে আমরা আইএস কোড দিয়ে কি খুলতে বলছে? পারি। আইএস কোড কি বলছে? আইএস কোডে লেখা আছে 456-এ, হ্যাঁ। স্যার 24 hours। মনে হচ্ছে তুমি 456 ভালো করে দেখোনি। যাই হোক, তো ঠিক আছে, আহ, ছেড়ে দাও, ওর কোশ্চেনটাকে নিয়ে আর আমি যাচ্ছি না। আচ্ছা, তুমি আমাকে বলো, এই যে কিউব, কিউবের নাম তো শুনেছো আশা করি। তো আমরা সবসময় এই কিউবই ইউজ করি কেন কম্প্রেসিভ স্ট্রেংথ বের করানোর জন্য? সিলিন্ডার ইউজ করি না কেন? স্যার সিলিন্ডারও ইউজ করা হয়, কিউবও ইউজ করা হয়। দেখেছো কোথাও জেনারেলি সিলিন্ডার কিউব ইউজ ইউজ। করতে? না স্যার, তাহলে পড়েছি। দেওয়া হয়, দেখা হয়, করা হয় বলে কি লাভ? প্র্যাকটিক্যালি কোথাও সিলিন্ডার ইউজ হয় না ইন্ডিয়াতে। এমনকি পর্যন্ত আইএস কোডও রিকমেন্ড করছে যে কিউবের স্ট্রেংথ এত হবে। দেখবে পরপর লেখা রয়েছে 150, 150, 150। দেখেছো IS 456 এর টেবিলে একদম মাথাতে লিখে দেওয়া রয়েছে। তাহলে কেন? এটা কেন করার কারণটা কি ইন্ডিয়াতে? স্যার জানি না। মানে কোনোদিন জানতে ইচ্ছে করেনি যে কেন এটা এরকম হলো? মানে আইএস কোডকে বাইবেল মেনে নিয়েছো, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তুমি আমাকে বলো, রোড সম্পর্কে বলো। আচ্ছা, গ্রেড কম্পেনসেশন বলতে কি বোঝো বলো? স্যার যখন আমরা হরাইজন্টাল অ্যালাইনমেন্ট, হরাইজন্টাল কার্ভও আছে আর যেখানে ভার্টিক্যাল কার্ভও আছে, সেই জায়গায় আমরা গ্রেড কম্পেনসেশন ইউজ করি, কি বোঝো? যাতে করে আমি পুলিং বললাম কি পাওয়ার। বোঝো। ওই স্লোপটা আমরা গ্রেডটা কম দেওয়া হয় যাতে করে পুলিং পাওয়ার অফ যে একটা ভেহিকল, সেটা যাতে মানে ভেহিকলটা যাতে পুল করতে পারে, অসুবিধা না হয়। ব্যাস এইটুকুই? গ্রেড ফ্ল্যাটার দেন 4% হলে আমার দেওয়ার দরকার পড়ে না গ্রেড কম্পেনসেশন। আচ্ছা, ওই গ্রেড কম্পেনসেশন একটা সি বলে পরে একটা টার্ম ইউজ হয়, জানো, সি বলে পরে। জানো না? ঠিক আছে। আচ্ছা, ওই ল্যাটারাল ল্যাটারাল একটা রেজিস্ট্যান্স হয়,
আমাদের রোডের ক্ষেত্রে। তো সেই ল্যাটারাল রেজিস্ট্যান্সের টাকে ঠিক আমি সেটা মেজার করব কি করে একটা রোডে? ধর একটা রোড বানানো হয়েছে, তাতে ল্যাটারাল যে রেজিস্ট্যান্স রয়েছে বা ফ্রিকশন রয়েছে সেটাকে আমি যে ঠিকঠাক রয়েছে কিনা সেটা আমি কিভাবে মেজার করব বা কিভাবে বুঝতে পারবো? ইনস্ট্রুমেন্ট তো আমি জানি না, কিন্তু গাড়ি যদি ল্যাটারালি স্কিড করে তাহলে আমরা বুঝতে পারবো যে ল্যাটারাল তো রেজিস্ট্যান্সটা কোনো ঠিক গাড়ি নেই। যেতে যেতে হঠাৎ করে এরকম ল্যাটারালি স্কিড করবে যে কোনো জায়গাতে? না স্যার, হরাইজন্টাল কার্ভে করবে। হুম, বলো বলো। হরাইজন্টাল কার্ভ থাকলে তাহলে করবে, কিন্তু নর্মালি তো করা উচিত না। আচ্ছা, আচ্ছা, পটহোলস বলতে কি বোঝো? পটহোলস? স্যার, পটহোলস ওয়াটারের ওয়াটারের জন্য প্রথমে রাস্তায় ক্র্যাক হয়, আর সেই ওয়াটার বা রেইনফলের কন্ট্যাক্টে যখন ক্র্যাক কেন আসে হয়? পেভমেন্ট, স্যার টেম্পারেচার এর জন্য ক্র্যাক হয়, ফ্যাটিগ এর জন্য ক্র্যাক হয়, আচ্ছা, আর আচ্ছা, কনস্ট্রাকশন ওসব যদি ঠিক না ওসব হয়। বাদ দাও, তুমি তোমার একটু প্র্যাকটিক্যাল একটু দেখি যে প্রেজেন্স অফ মাইন্ড কি রয়েছে ব্যাপারটা একটু দেখি। সেটা হচ্ছে যে দেখবে জেনারেলি কোনো কোনো জায়গাতে একটা রাস্তা তৈরি করা হলো, রাস্তা তৈরি করার 3 থেকে 4 মাসের ভিতরে কোনো কোনো জায়গা একদম ঠিক যেখানে হয়তো আহ, একদম সাইড পোর্শন বা হয়তো মিডিয়াল পোর্শন এরকম জায়গাতে একটা বড় ডিপ্রেশন তৈরি হয়ে যাচ্ছে, দেখেছো? 3-4 মাসের ভিতরে। তো এই ডিপ্রেশনের কারণ কি বলতো? কোন জিনিসটা বা কোন ফ্যাক্টরটাকে ঠিকঠাক করে দেখা হয়নি বলে এরকম ডিপ্রেশনটা আসছে? স্যার, সাবগ্রেডটা ঠিকঠাক করে কম্প্যাক্ট করা হয়নি, তাই? আর সাবগ্রেড সাববেস। তাহলে লোকালাইজড কেন আসছে? লোকালাইজড ডিপ্রেশন আসার কারণটা কি? পুরো রাস্তাটা জুড়েই তো আসতো তাহলে, না? কথাটা বুঝতে পেরেছো? হুম, হ্যাঁ স্যার। এই লোকালাইজড ডিপ্রেশন থেকেই পটহোলস তৈরি হয়। ক্র্যাক চলে আসে না টেম্পারেচার ক্র্যাকের জন্য নয়, মেন কারণটাই হচ্ছে লোকালাইজড ডিপ্রেশন। জানো না? দেখো তাহলে কি বলি। ঠিক আছে, তোমার শিলিগুড়িতে তো বাড়ি, আর জলপাইগুড়ি হ্যাঁ স্যার। ডিস্ট্রিক্ট, তাহলে জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের ভিতর বিখ্যাত কেন? আর শিলিগুড়ি বা বিখ্যাত কেন? স্যার, জলপাইগুড়িতে টি গার্ডেন্স আছে, আম, তারপর আম, ভ্রামরী দেবীর মন্দির আছে, আম, 51 শক্তিপীঠের একটা শক্তিপীঠ। আর শিলিগুড়ি হচ্ছে গেটওয়ে টু নর্থ ইস্ট, শিলিগুড়িকে বলা হয়। আর আচ্ছা, ন্যাচারাল বিউটি, সুন্দর টুরিস্ট প্লেস আছে অনেকগুলো। ব্যাস আর কিছু নেই? আর জলপাইগুড়িতে কিছু বলতে, জলপাইগুড়িতে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু নেই যেগুলো তোমার মনে হয় যে হ্যাঁ এগুলো স্যার, এখানে আছে। বেটার? তিস্তা ব্যারেজ আছে স্যার, গাজল ডোবাতে। তাহলে আর আর কিছু নেই, শেষ? না স্যার, দার্জিলিং, হিমালয়ান দার্জিলিং রেলওয়ে আছে। আম, তো থেমে যাচ্ছ কেন? আমি তো তোমাকে থামতে বলিনি। যাই হোক, ঠিক আছে। আর আচ্ছা, তিস্তা ব্যারেজের যে কথা হচ্ছে, তিস্তা ব্যারেজে কতগুলো গেট আছে জানো? স্যার, 50 লক গেটস আছে। 50? হ্যাঁ স্যার। শিওর? হ্যাঁ আচ্ছা, আচ্ছা, তিস্তা ব্যারেজের থেকে জল চেয়ে পরে ফার্দার জলবিদ্যুৎ তৈরি হয়, সেটা কোন জায়গাতে রয়েছে বলো তো? স্যার, এটা তো মানে পাহাড়ের দিকে হবে। কোথায় হবে আমি কি করে জানবো? তুমি বলবে তো কোথায় হবে, আমি কি করে বলবো? হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে স্যার। হ্যাঁ, আছে তো। স্যার, রামান রাম রামমাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট।
সেটা কি তিস্তার উপরে আছে? হ্যাঁ, স্যার আমি ঠিক তিস্তা মনে নদীর করতে উপরে তো পারছি নেই না। মনে হচ্ছে ওটা। যাই হোক, ঠিক আছে, ঠিক আছে, তোমার ইন্টারভিউ এখানে শেষ করা যায়। ইন্টারভিউ এখানেই শেষ করা যায়। আগে শুনি, তোমার ফিডব্যাক আগে শুনি, বলো। স্যার আমি কনফিউজড হয়ে যাচ্ছি, মানে আরো ভালো করে পড়তে হবে, রিভাইজ করতে হবে। তো কেন, তোমার হাতে তো ভালো সময় রয়েছে, এত সময় রয়েছে, তুমি কি করছো সময়ে? সময়টাকে ইউটিলাইজ করো। স্যার পড়ছি কিন্তু সব গুলিয়ে যাচ্ছে, এতগুলো সাবজেক্ট। তো এত বেশি পরিমাণে পড়ছো কেন? তুমি পিডাব্লিউডি যেহেতু, সেহেতু তুমি রোডস পড়ো, হাইওয়ে পড়ো, পেভমেন্ট পড়ো, সয়েল পড়ো, এদিকে ইরিগেশনের ইরিগেশন পড়ো, পিএইচই যেহেতু তোমার তো এনভায়রনমেন্টের সাবজেক্ট রয়েছে, তুমি তো এনভায়রনমেন্টের জায়গাগুলো তো তোমার ভালোই দেখলাম যে ঠিকই আছে, ওগুলোতে বেশ কিছু অসুবিধা নেই। তাহলে এর থেকে বেশি পড়ার তো দরকার নেই, কিন্তু 4, 5, 6 তো সম্পর্কে তোমার তো ধ্যান খুবই কম। 4, 5, 6 দেখো, দেখো 4, 5, 6 থেকে প্রশ্ন আসবে না এরকম হয় না। 4, 5, 6 জেনারেলি সিভিল ইঞ্জিনিয়ার যারা সাইট জব করে জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে, তাদের কাছে এটা বাইবেল। তাদেরকে ইচ অ্যান্ড এভরি কাজ করতে গেলেই 4, 5, 6 খুলে কাজ করতে হবে। সেটা ড্রয়িং হোক না কেন, বা ডিজাইন হোক, বা কোনো কাজের ফার্দার ডিক্লারেশন হোক, বা চেকিং হোক, সমস্ত কিছু 4, 5, 6 এর আন্ডারে যাবে। তো 4, 5, 6টা এত কম দেখলে হবে কি করে? স্যার দেখবো ওটা। তাহলে একটু তো ডিপে যেয়ে জানতে হবে, কারণ তোমার তো এমটেক রয়েছে। দেখো তুমি যাচ্ছ হয়তো জুনিয়র ইঞ্জিনিয়ারের এক্সাম দিতে, কোশ্চেনের লেভেলও সেরকম থাকবে, বাট তোমার যে কোয়ালিফিকেশনটা, সেটা তো কম নয়। তোমাকে তো সেটা বোঝাতে হবে ওখানে যে তুমি একজন এমটেকের স্টুডেন্ট, সেটা তোমাকে তো ওখানে শো করতে হবে। হ্যাঁ স্যার। তাহলে সবসময় যে একদম ইজিলি কোশ্চেন পাবে তা তো নয়। এবারে পেতেই পারো, ইজিলি কোশ্চেন পাবে না তার কোনো মানে নেই, পেতেই পারো। আর যখন তোমাকে ননটেক প্রশ্ন ধরা হচ্ছে, তুমি থেমে যাচ্ছ কেন? যদি জানো সেগুলো বলতে কি অসুবিধা আছে? হুম। হুঁ নয়, বলো কি প্রবলেমটা কোথায়, বলো। হ্যাঁ স্যার, না আমি মনে করছিলাম, মনে করতে করতে থেমে যাচ্ছিলাম। যখন তোমাকে কোনো এরকম প্রশ্ন করা হবে যেটা ওপেন এন্ডেড প্রশ্ন, সেখানে তুমি যতটা জানো তার থেকেও বেশি বলার চেষ্টা করবে। ওপেন এন্ডেড প্রশ্নতে থেমে, এটা এরকম নয়, এগুলো মানে টেকনিক্যাল প্রশ্ন নয় যে আমাকে শর্টে অ্যান্সার করতে হবে বা টু দি পয়েন্ট অ্যান্সার করতে হবে, এরকম না। তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে জলপাইগুড়ি বিখ্যাত কেন, তোমাকে আমি ধরিয়ে দিচ্ছি যে এখানে দুটো সিভিল স্ট্রাকচার রয়েছে, যে এখানে তিস্তা ব্যারেজ রয়েছে, তোমাকে এটা আমাকে মনে করিয়ে দিতে হবে? এটা কি খুবই কঠিন প্রশ্ন, মানে খুবই কঠিন ব্যাপার? না স্যার। তাহলে সেগুলো তো করতে হবে, এই জন্যই সবাইকে আমি বলছি ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ এখন অনেকে ভয়ে পালিয়ে যাচ্ছে, এখন দেবো না স্যার করে করে পালিয়ে যাচ্ছে, দুদিন আগে দেবো। তোমাকে আমি যদি দুদিন আগে এগুলো তোমাকে আমি বলি, তাহলে তোমার পরীক্ষার দুদিন আগে যদি তুমি এরকম জানতে পারো, তাহলে কি তোমার কনফিডেন্স বুস্ট হবে? না স্যার। তাহলে তোমাকে তো মিনিমাম একটা টাইম হাতে রেখে তারপরে ইন্টারভিউটা দিতে হবে, যাতে তুমি সেই জায়গাগুলো থেকে আরো বেটার করতে পারো। কাজ। হ্যাঁ স্যার। তো তোমার কি ফেজ 3-তে আছে না নেই? হ্যাঁ স্যার, ফেজ 3 তে আছে, 3rd ডিসেম্বর। 3 ডিসেম্বর, তাহলে তো আর সময়ই নেই। না। নন টেকনিক্যাল একটু দেখো, মানে দেখো বলতে, মানে যাতে ফ্লুয়েন্টলি বলতে পারো, একটা খাতাতে লেখো না কেন, তুমি ভিডিও টিডিও মানে নতুন যারা দেখছো তারা দেখো না। আমি বারবার বলি যে ছোট ছোট প্রশ্ন করে লিখে সেগুলোকে খাতায় এক জায়গায় লেখো, দিয়ে নিজে সেগুলো বলো। তুমি যদি 2 বার 3 বার 4 বার বলো, ওখানে যেয়ে তোমার ফ্লুয়েন্টলি বেরিয়ে আসবে অ্যান্সার। তাহলে সেগুলো স্যার করছো না দেখি, কেন? আপনার সব সময় তো প্রায় সব রয়েছে। ভিডিওই দেখি। না, তোমার কাছে তো সময়ও রয়েছে, তাহলে তুমি করছো না কেন? স্যার লিখেছি, কিন্তু ওই প্র্যাকটিসটা হয়নি, ওই যে বলার প্র্যাকটিসটা। তো নিজেই বলো না। অনেক সময় আমরা করি না যে খাতায় ধরো কোশ্চেনগুলো দেখে নিলাম, দিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করলাম যে এটা একটা এরকম রয়েছে, এটার কি অ্যান্সার হবে। তো নিজেই নিজের মনে অ্যান্সার করো, দেখো না তুমি কোথাও থেমে যাচ্ছ কিনা, বা কোথাও তোমার প্রবলেম হচ্ছে কিনা।
বোঝাতে পারলাম? তো তারপরে স্যার তুমি এমনিতে আমার কোনো প্রবলেম মানে অ্যাটিটিউড বা বলাতে? তুমি তো বলছোই কম, কথাবার্তাই তো কম বলছো, আর একটু খুলতে হবে তো, আর একটু কথা বলতে হবে তো। মনে হচ্ছে নিজেকে একদম বাউন্ড করে রেখেছো, এরকম মনে হচ্ছে। ওদের ওদের ওখানে যেয়ে পরে কোনো রকম মানে একদম হলফলাও হয়ে যাওয়া চলবে না। হ্যাঁ, আমি জানি না তুমি সৌমিলির ভিডিওটা দেখেছো কিনা। সৌমিলিকে আমি বলেছিলাম, তো সৌমিলি পাল বলে মনে হয়। তো ওর ভিডিওটাতে আমি বলেছিলাম যে ও খুব ফ্রেন্ডলি হয়ে যাচ্ছিল ইন্টারভিউয়ারের সাথে। তো ইন্টারভিউয়ারের সাথে প্রচন্ড ফ্রেন্ডলিও হওয়া চলবে না, আবার একদম তোমার মতো এরকম এত স্ট্রিক্ট হলে চলবে না যে একদম মানে কারকে মারেঙ্গে এরকম টাইপের ব্যাপার নয়, একদম মানে ওরকম হলে চলবে না। একটু 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 ফ্র্যাঙ্ক হতে হবে, একটু কথা বলতে হবে ওদের সাথে। হ্যাঁ, তবে না মানে নিজেকে আড়ষ্ট করে রাখবে না, আড়ষ্টতা ব্যাপারটা রাখবে না ওখানে। মানে তোমার ওখানে বডি ল্যাঙ্গুয়েজটাই কিন্তু কাজ করবে ওখানে। তুমি ওখানে যাবে, তোমার হাঁটা চলাতে বডি ল্যাঙ্গুয়েজ ফিল করছে যে ওরা, যে তুমি আড়ষ্ট হয়ে আছো, দুটো কথা ভুল করছো, তখন দেখবে তোমার ভিতরে নার্ভাসনেস কাজ করবে। নার্ভাসনেস কাজ করলে পরেই তখন তুমি আরো দুটো অ্যান্সার হয়তো করতে পারতে ঠিকঠাক, সেখানে আটকে যাচ্ছে। আর তারপরে এতদিন ধরে আমি তোমাকে বলছি যে পিডাব্লিউডি কেন এগুলো প্রশ্নগুলো তৈরি করো, তোমার তো অ্যান্সারটা ঠিক মতো লাগলো না, সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। তো এটা তৈরি করো, এটা তো, এটা এই প্রশ্নটা তোমাকে ধরবেই ধরবে, এরকম ধরে নাও। কথাটা বুঝ তো এটা, হ্যাঁ, তোমাকে সেই জিনিসটা প্রিপেয়ার করতে হবে, তোমাকে আগেই প্রিপেয়ার করতে হবে যে আহ, দেখুন, আমি এটা মানে বলবো, আমাকে ঠিক করে নিতে হবে, দিয়ে তারপরে সেটাকে লিখে যে ওদেরকে আমি এভাবে এভাবে বোঝাবো, তাতে যদি আমাকে এনকাউন্টার ওরা করে তাহলে ফার্দার এনকাউন্টারও আমি এখানে এভাবে এভাবে করব। সেটা তোমাকে একটু চেষ্টা করতে হবে। বাট এই বেসিক প্রশ্নগুলো তুমি পাবেই, দেখে রেখো। তুমি এগুলো অন্তত, যে প্রশ্নগুলো তোমাকে তুমি মানে পাচ্ছ তার 40-50% প্রশ্ন তুমি পাবে, এরকমই পাবে। তো সেখানে যেয়ে পরে তুমি যদি এরকম ঘাবড়ে যাও তাহলে তো মুশকিল। ঠিক আছে, ওকে, চেষ্টা করো, আরো প্রিপারেশন নাও, আর পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে তারপরে কেমন হলো জানিও তখন। কত মোটামুটি কত আছে, 170-170 আছে? হ্যাঁ, না 160 প্লাস, ও 165 ঠিক এর আছে, মতো। ঠিকই আছে। ঠিক আছে, মোটামুটি 40-45 তো তুলতে হবে। তুমি তো আশা করি আমার কাট অফ ভিডিওটা দেখেছো, যেটা আমি কাট অফের কথা বলেছি। তো সেই আচ্ছা। মানে বেটার প্রিপারেশন করে যাওয়াটাই মানে তোমার জন্যও বেটার, আর ওদের জন্যও বেটার, কারণ যে পরিমাণে হিউজ কম্পিটিশন চলছে, দেখেছো তো মেকানিক্যালের রেজাল্ট। হুম, তাতে হ্যাঁ স্যার। সেই জায়গাটা সিকিওর করতে গেলে একটা ভালো নাম্বার তুলতেই হবে। ঠিক আছে, ওকে, ওকে। থ্যাংক ইউ স্যার। হুম, ওকে।